সালের শুরুটা এভাবে করব হয়তো আগের বছরেও জানতাম না। স্টক মার্কেটের দুনিয়ায় নতুন পদার্পণকারী যারা আছেন তারা বোধহয় খুব বড় বিপদের মধ্যে পড়লেন। বিপদটি কি না, HMPV এই নামক এক অজানা ভাইরাস ঠিক করোনার মতো প্রকোপ নিয়ে হয়তো আবার ফিরে আসতে পারে এবং উৎসস্থান সেই চায় না। স্টক মার্কেটের দুনিয়ায় এই বড় বড় অতিমারি যেগুলো আছে, যেমন কোভিড-19, সেই সময় থেকে আমরা দেখতে পেয়েছি যে সমীকরণটা কতটা চেঞ্জ হয়ে যেতে পারে রাতারাতি। আমি যেই কমেন্টটা করলাম যে HMPV ভাইরাসের জন্য স্টক মার্কেটের এই যে ক্রমহ্রাসমান মান, এটা কি সত্যিই দায়ী? আমার তো তা মনে হয় না। কেন মনে হয় না, যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাবো। স্টক মার্কেটের গ্রাফটা, যে প্রাইসের যে গ্রাফ আছে তার ওঠানামা শুধু কি একটি ভাইরাসের জন্য, না এর পিছনে রয়েছে অন্য কোনো বড় চক্রান্ত, বা বলতে পারেন অন্য কোনো একটা গভীর রহস্য। সেই গভীর রহস্য উন্মোচনের জন্য আমরা আজকে এসেছি আপনাদের সামনে এই প্রতিবেদন নিয়ে। তো আমরা যদি দেখতে পাই যে HMPV ভাইরাস ইজ নট কোভিড নর ইজ ইটস রেসপন্স। ইকোনমিক টাইমসের এই প্রতিবেদন অনেককে চমকে দিতে পারে। তাহলে মনে প্রশ্ন আসে যে HMPV ভাইরাস এলো এবং মার্কেট এতটা পড়ে গেল কিভাবে? যারা বৈজ্ঞানিক তারা বলছেন যে HMPV ভাইরাসটা হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস, অর্থাৎ এর এক্সিস্টেন্স বিগত 60 বছর ধরেই আছে। অল্প বিস্তর শ্বাসকষ্ট কিংবা কাশি এই জিনিসগুলো থাকে এবং নর্মাল 8-4টে ভাইরাল ইলনেসের মতো এটাই কিন্তু একটা ইলনেস। যদিও রিসেন্ট 2 থেকে 3 জন এই রোগে আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুতে, এবং সেই খবরই কিন্তু আমাদের কাছে এসছে। যদিও ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা স্বীকার করতে রাজি নয়, এবং তাদের কথায় এই যে HMPV ভাইরাসের এফেক্ট, এইটা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটকে কোনোভাবেই এফেক্ট করবে না। যদি এই রকমই প্রতিবেদন হয় তাহলে স্টক মার্কেটের এই যে বড় পতন, এই বড় পতন কেন হলো? এবং HMPV ভাইরাসের এই যে ক্রেজনেস, এই যে যার জন্য মার্কেট পড়ছে বলে ত্রাহি ত্রাহি রব মার্কেটে, সেটা কি কোনো ঘটনা লুকোনোর জন্য, বা কোনো ঘটনা লুকোনোর জন্য এই জিনিসটাকে বারবার প্রমোট করা হচ্ছে? আসুন আমরা দেখি, এবং এটাও জানি যে কয়েকদিনের মধ্যেই মিডিয়ারা এই জিনিসকে একটা বড় হাইপ ক্রিয়েট করেছেন। আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেট হয়তো আমি যেই মুহূর্তে এই ভিডিওটি ক্রিয়েট করছি সেই ভিডিওর সময়ের সাথে হয়তো আপনারা যখন ভিডিওটি দেখছেন সেই সময় মিলবে না, তবুও সমীকরণটা যদি মিলিয়ে দেখি তাহলে একটু অন্যরকম। আসুন আমরা যদি এই প্রতিবেদনের টাইম দেখি, সেটা হলো জানুয়ারি মাসের 5 তারিখ 2025 সালের 11:12 রাত্রিবেলা, এবং যখন আমরা ডাউ জোন্স দেখছি অর্থাৎ গ্লোবাল মার্কেট দেখছি, এটা 26 তারিখ রাত্রিবেলা, এবং S&P বলুন বা ন্যাসড্যাক বলুন, এইটা IT সেক্টর ইউএসের। তো এগুলো সবই কিন্তু গ্রিনে আছে। যদি কোনো একটি খবর, HMPVর মতো খবর মার্কেটে একদিন হয়ে যাওয়ার পরেও সর্ববৃহৎ সর্বশক্তিশালী কোনো একটা দেশকে, দেশের অর্থনীতি বলুন বা দেশের স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটকে একটু হেলাতে পারেনি, তাহলে আমরা এইগুলো নিয়ে এত ভাবিত হব কেন? এবং আপনারা যদি শুধু US মার্কেট নয়, আপনি যদি ইউরোপিয়ান মার্কেটে দেখেন,
ঘটনাটা কিন্তু অনেকটা একই, অর্থাৎ গ্রিনেই কিন্তু মার্কেট চলছে, অর্থাৎ এইগুলো নিয়ে ওদের কিন্তু খুব বেশি মাথা ব্যথা নেই। এবং আমরা জানি যে ইউএস মার্কেটকে ফলো করে পৃথিবীর সমস্ত মার্কেটগুলো, এবং ইন্ডিয়াও তার ব্যতিক্রম নয়। সেক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে এই মার্কেটগুলো গ্রিন হওয়ার ফলে হয়তো আগামীকালে ভাবনা চিন্তা কিছুটাও চেঞ্জ হবে। তো কি কি এমন ঘটনা ঘটলো যার জন্য এই রকম একটা বড় পতন আমরা দেখতে পাচ্ছি এক দুদিনের মধ্যেই? আসুন আমরা দেখি। আমরা ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি, ব্যাংকিং সেক্টরের বড়সড় কিন্তু ফল হচ্ছে। কেন ফল হচ্ছে? কারণ উইক Q3 আর্নিং, জানুয়ারি মাসের প্রথমেই এবার আমরা Q3 আর্নিংয়ের রেজাল্টের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি, এবং মোটামুটি যদি ধরতে পারেন সমস্ত বড় বড় কোম্পানিগুলোর Q3 রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়। তার একটা চিত্রই প্রমাণস্বরূপ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। যেমন বন্ধন ব্যাংক 2% ডাউন হয়েছে। কেন? কারণ উইক Q3 অর্থাৎ Q3 প্রফিট। আর ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এদেরও উইক Q3 আপডেট। আচ্ছা, আরও কিছু আছে? ডেফিনেটলি আছে। এফএমসিজি সেক্টর উইক Q3 রেজাল্ট। ওকে, আরও কিছু আছে? আছে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট 10% ডাউন। এফএমসিজি সেক্টর এই মুহূর্তে ডাউন, এবং বড় বড় এই সমস্ত কোম্পানি যারা বড় বড় সিইও বা এমডি পদে এই মুহূর্তে বিরাজমান, তাদের কথা অনুযায়ী ডবল ডিজিট গ্রোথ থেকে হয়তো Q3-তে সিঙ্গেল ডিজিট গ্রোথ আসতে পারে। অর্থাৎ গ্রোথ আসছে, কিন্তু গ্রোথটা খুবই উইক, এবং এই উইক গ্রোথের সেন্টিমেন্ট মার্কেটে লোকানোর জন্য হয়তো এই HMPV ভাইরাসের এই এত বড় তকমা আমাদের দেওয়া হচ্ছে। ডেফিনেটলি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন নোটিফিকেশন বা সার্কুলারে দেখতে পাচ্ছি যে HMPV ভাইরাসের যে এফেক্ট, সেই এফেক্টটা হয়তো কোভিডের মতো হবে না, বা হলেও হতে পারে, কিন্তু এর যে মারণ ব্যাধি, এই মারণ ব্যাধি প্রকোপ কিন্তু কোভিডের মতো নয়। যার দরুন এইটা আর চারটে ঠান্ডা লাগা, শরীর খারাপ, গলা ব্যথা, শ্বাসকষ্ট, গলা খুসখুস এই টাইপের জিনিসগুলোর মতোই কিন্তু, এবং বিগত 60 বছর ধরে এটা বিরাজমান, এবং এটা বহু মানুষের বিভিন্ন সময়ে কিন্তু হয়েছে। এর মোর্টালিটি রেট অর্থাৎ মানুষ মারা যাওয়ার হার কোভিডের মতো কিন্তু নয়। মার্কেটের একটি সেন্টিমেন্ট, মার্কেট যখন ডাউনওয়ার্ডস মার্কেট চলে, মার্কেটের একটি ছোট নিউজও মার্কেটকে অনেক বড় কিন্তু বিয়ারিশ ক্রিয়েট করে। উল্টো দিকে আমরা যদি বুলিশের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় যখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে, একটা ছোট খুশির খবর, একটি ছোট ভালো খবরও কিন্তু মার্কেটকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে একমাত্র ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ের থ্রু দিয়ে দেখাচ্ছি যে এই সমস্ত স্টক, যে স্টকগুলোকে আমরা Q3 উইক রেজাল্ট হিসেবে দেখতে পাই বা দেখছি এই মুহূর্তে, সেগুলো স্টক মার্কেটের এফেক্টে অনেক গুণ ক্রমবর্ধমান হিসেবে আসতে পারে। অর্থাৎ এই রেজাল্টগুলো যখন একসাথে আসবে, তখন মার্কেটে একটা হাহাকার পরিস্থিতি ক্রিয়েট হবে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো স্টক, যেগুলো আমরা লার্জ ক্যাপ বলি, সেগুলো কিন্তু অনেকটা নিচে, প্রায় 40-50% আমরা প্রায় নিচে এগুলো পাচ্ছি। যদিও মিড ক্যাপ বলুন বা স্মল ক্যাপ বলুন, এইগুলো অতটাও মার্কেট কিন্তু পড়েনি। এখানে একটা সমীকরণ আপনাদের সামনে দেখাচ্ছি। অনেকেই বলছে যে 11 লাখ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল কমে গেছে। মানে হলো এই যে নর্মাল যেটা মার্কেট ক্যাপিটাল চলছিল, সেখান থেকে 11 লাখ কোটি নাকি ওয়াইপ আউট হয়ে গেছে, অর্থাৎ মার্কেট থেকে হারিয়ে গেছে। মার্কেট থেকে এই প্রাইসগুলো, এই যে নিউজগুলো আপনাদের কাছে দেওয়া হচ্ছে, এই নিউজগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কেন? মার্কেটের এই ব্যাপারটা, এই যে 11 লাখ কোটি টাকা মানুষজন হারিয়ে ফেললো মানে কি? হারিয়ে ফেললো মানে কি কোথাও উড়ে গেল? না, উড়ে গেল না। এটা কোনো একটা জায়গায় এই মুহূর্তে লস দেখাচ্ছে, কিন্তু মার্কেট, একটা হিন্দি টার্ম আছে আমাদের, সেটা আমরা বলি ইনসান হইয়া মার্কেট উপর তো জানাই হ্যায়।
তাহলে এই যে 11 লাখ কোটি টাকা মানুষের ডুবে গেল যে বলে যে দাবি করা হচ্ছে, এটা কিন্তু মার্কেট ওঠার সাথে সাথে আবার কিন্তু রিভাইভ করবে এবং এখান থেকেই ক্রিয়েট হয় প্যানিক সেলিংয়ের কনসেপ্ট। অর্থাৎ আপনি যখন খবরটা পড়ছেন যে 11 লাখ কোটি টাকা এই মুহূর্তে ডুবে গেছে, আপনি ভয়ে পেয়ে শুরু করছেন প্যানিক সেলিং এবং এই প্যানিক সেলিংয়ের একটি চক্রব্যূহের মতো, অর্থাৎ এখানে ঢোকা ইজি কিন্তু বেরোনো খুব টাফ এবং একটা ক্যাসকেড ফেনোমেননের মধ্যে দিয়ে এই প্যানিক সেলিং যায়। আমরা 6 তারিখের ডেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এফআইআইরা, দেখুন এফআইআইরা বাই করেছে, ডিআইআই বাই করেছে 5,749 কোটি এবং এফআইআইরা সেল করেছে 2,575, অর্থাৎ প্রায় 3,200 কোটি টাকার মতো ব্যালেন্স রয়েছে। অর্থাৎ মিনিমাম 320 কোটি টাকা সেল অফ হয়েছে। তাহলে এই সেল অফটা করলো কে? এই সেল অফটা করেছে রিটেল ইনভেস্টররা। কেন? কারণ প্যানিক সেলিং। মার্কেট আগের দিন আমরা দেখেছি নিফটি 400 পয়েন্টের কাছাকাছি প্রায় মুভ করেছে এবং 400 পয়েন্ট মুভ করার জন্য যে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে সেল অফ হয়েছে, সেই সেল অফটা করেছে রিটেল ইনভেস্টররা। কেন করেছে? ভয় পেয়ে করেছে। আচ্ছা, কি ভয় পাওয়ালো, কি এমন জিনিস ভয় পাওয়ালো যার দরুন এই যে এতটা সেল অফ হলো? আর এই যে রিটেল ইনভেস্টররা ভয় পেল, তাহলে ডিআইআইরা ভয় পেল না কেন? তাদের তো রিসার্চ বা অ্যানালাইসিস আমাদের থেকে অনেক গুণ বেটার এবং যে হারে এফআইআইরা সেল করছিল সেই হারে এফআইআই সেলটা কিন্তু কিছুটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ মার্কেটে এফআইআই এবং ডিআইরা বুঝতে পেরেছে যে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। কিসের অপরচুনিটি? এন্ট্রি নেওয়ার। এবং এখানেই স্টক মার্কেট থেকে রিটেল ইনভেস্টরদের তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা ক্রিয়েট হয়েছে। তাড়িয়ে দেওয়া এই জন্যই বলছি, আমরা এই হিসেবটা একটু অন্যরকমভাবে দেখি আসুন। প্যানিক সেলিংয়ের কনসেপ্ট কি? কোনো একটা ঘটনা স্টক মার্কেটে ঘটলো, যেমন কি এইচএমপিভি ভাইরাসের এফেক্ট, Q3 উইক রেজাল্ট, এইগুলো যখন একসাথে মিলেমিশে আছে এবং তার সাথে আছে একটা টার্ম, যদিও এটা শুধু টার্মই বলি আমি, কারণ আমরা আগেও ভিডিও ক্রিয়েট করেছি যেখানে বলা হয়েছে যে এফআইআর সিগনিফিকেন্ট কিন্তু সেল অফ করেনি, কিন্তু এটা রং একটা নোশন মানুষের ক্রিয়েট হচ্ছে যে এফআইআই র্যাপিড সেলিং হয়েছে। ওকে, এই তিনটে যখন খবর আমরা মার্কেটে পাচ্ছি এবং তার সাথে সাথে এগুলোও পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে একটা খারাপ স্থিতি ক্রিয়েট হচ্ছে, তখন আমরা কি করলাম? সাডেন অ্যান্ড ওয়াইড স্প্রেড সেলিং অফ দ্য ফিনান্সিয়াল অ্যাসেট আমরা বিক্রি করতে শুরু করলাম। কেন? ভয় পেয়ে। এবং এইটা কিন্তু আবার এই রকম, অর্থাৎ চক্রের মতো এটা বারবার ঘুরতে আছে এবং সেই জন্য আমরা আগের দিন দেখেছিলাম এতগুলো রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে 5 মিনিট এবং 15 মিনিটস ক্যান্ডেল ফ্রেমে। তো প্যানিক সেলিং এই জিনিসটা কিভাবে হলো আমরা একটু দেখি। ছোটবেলায় আমরা ফিজিক্সের ল পড়েছিলাম এবং সেখানে বলা হয়েছে পাস্কেলস ল এর কথা। অর্থাৎ আপনি যদি বেলুনের মধ্যে হাওয়া দিয়ে বেলুনটাকে ফুলিয়ে নেন বা জল দিয়ে বেলুনটাকে ফুলিয়ে নেন, আপনি যদি কোনো অংশে প্রেসার ক্রিয়েট করেন, ঠিক উল্টো দিকে প্রেসারগুলো বাড়ে। অর্থাৎ আপনি যদি এখানে প্রেসার ক্রিয়েট করেন, প্রেসারগুলো এখানে বাড়ে। স্টক মার্কেটের ভাষায় এটা কিভাবে আমরা ব্যক্ত করতে পারি আসুন একটু দেখি। এই মুহূর্তে সেবির অগস্টে যে সার্কুলার বের করেছিল সেই অনুযায়ী এফএনওর কন্ট্রাক্ট সাইজ বাড়িয়েছে, কন্ট্রাক্ট অ্যামাউন্ট বাড়িয়েছে, লট সাইজ বাড়িয়েছে, যার জন্য রিটেল ইনভেস্টররা এফএনওতে পার্টিসিপেশন অনেক গুণ কমে গেছে। পার্টিসিপেশন যদি কমে যায়, এই যে বড় বড় ব্রোকারেজ ফার্ম আছে যাদেরকে আমরা চিনি, এই বড় বড় ব্রোকারেজ ফার্মের ব্যবসা কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের দিয়েই চলে। কেন? সেই সমীক্ষা কিভাবে আমরা দেখতে পাবো আসুন। 2020 সালে করোনা আসা থেকে 2024 সালে এই যে 4 বছরের বা 5 বছরের টাইম স্প্যান,
এই টাইম স্প্যানে রিটেল ইনভেস্টরদের সংখ্যা বা ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা 4 কোটি থেকে 15 কোটি দাঁড়িয়েছে। অর্থাৎ 4 বছরে 4 গুণ, 4 বছরে 4 গুণ ডিম্যাট অ্যাকাউন্ট যদি বাড়ে, তাহলে এই ব্রোকারদের ব্যবসাও অনেকটা বাড়ার কথা। কিন্তু রিসেন্ট সেবির যা গাইডলাইন্স আনা হয়েছে, সেই গাইডলাইন্সের খপ্পরে পড়ে প্রচুর মানুষজন কিন্তু এই এফএনও থেকে অনেকটা মুখ ঘোরাচ্ছেন বিভিন্ন রকম স্ট্রিক্ট লজের জন্য। যখন মার্কেটে কোনো একটা জায়গায় হালচাল ক্রিয়েট হয় এবং এই ব্রোকারদের ব্যবসা কিছুটা বন্ধ হয়, সেক্ষেত্রে উদ্ধার করার জন্য তাদের কিছু পন্থা অবলম্বন করতে হয়। এবং আমি নাম করেই বলছি, যেমন এই মুহূর্তে সবথেকে বড় যেই ট্রেডিং প্ল্যাটফর্ম জিরোধা, সেই জিরোধা এতদিন পর্যন্ত ব্যবসার ভালো চলছিল বলে কোনো এফেক্ট কিন্তু বা কোনো কিছু এমন কিছু মানে আনতে চাননি মার্কেটে, যেগুলো আনরিয়েলিস্টিক বা র্যাদার বলতে পারেন যে লস মেকিং। এবার ব্যবসায় এই ক্ষতির জন্য তাদেরকে আনতে বাধ্য করা হয়েছে এমটিএফ, অর্থাৎ মার্জিন ট্রেডিং ফেসিলিটি। এবং আমরা নর্মাল ইনভেস্টরদের দুটো জিনিস খুব কমন। একটা হচ্ছে কুইক মানি, আমার কাছে পয়সা নেই কিন্তু আমি চাই আমার কাছে প্রচুর পয়সা স্টক মার্কেট থেকে এসে যাক। আর 2 নম্বর কথা হলো ইমপেশেন্স, অধৈর্য। এই প্যানিক সেলিং কিন্তু এই দুটোর এফেক্ট, কুইক মানি আর ইমপেশেন্স। কিভাবে? এমটিএফ জিরোধার এতদিন মার্জিন ট্রেডিং ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল না, কিন্তু যখন দেখছে ভাড়ারে টান পড়ছে, তখন মার্জিন ট্রেডিং ফেসিলিটি জিরোধা নিয়ে আসতে শুরু করলো। তো মার্জিন ট্রেডিং ফেসিলিটি কি, ছোট্ট করে একটু আপনাদের বলবো। ধরুন আমার নাম ABC, আমার কাছে 10,000 টাকা আছে। আমি XYZ কোম্পানির 50টা শেয়ার কিনতে চাইছি, যার প্রতিটা দাম 1000 টাকা। অর্থাৎ আমাকে XYZ কোম্পানির 50টা শেয়ার যদি কিনতে হয়, তাহলে আমার কাছে 50,000 টাকা থাকতে হবে। কিন্তু আমার কাছে তো ভাই 50,000 টাকা নেই। সেক্ষেত্রে আমি কি করব না, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা এমটিএফ অর্থাৎ মার্জিন ট্রেডিং ফেসিলিটির থ্রু দিয়ে আমি একটা পার্সেন্টেজ ব্রোকারের কাছ থেকে ধার হিসেবে পাই। আমার কাছে আছে 10,000 টাকা, আমি ব্রোকারের কাছ থেকে ধার নিচ্ছি 40,000 টাকা। এই দুটোর মিলিতভাবে আমি 50,000 টাকার শেয়ারটা কিনতে পারলাম। ওকে, ভেরি গুড। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আপনাকে এই 50,000 টাকার যে শেয়ারটা আছে, ওই দিনই আপনাকে প্লেজ করতে হবে, অর্থাৎ বন্ধক রাখতে হবে। কেন বন্ধক রাখতে হবে? কারণ এই যে আপনার এই প্লেজ করেই তো, এই যে প্লেজের অ্যামাউন্ট যেটা পাওয়া যায়, সেই প্লেজ করেই ব্রোকাররা আপনার কাছ থেকে তারা লাভ পায়। এবং আপনাকে একটা ইন্টারেস্ট রেট পে করতে হয়। ইন্টারেস্ট রেটটা কি? 40 টাকা পার লাখ। অর্থাৎ 1 লাখ টাকার আপনি যদি এমটিএফ নেন, তাহলে আপনাকে 40 টাকা পে করতে হবে, অর্থাৎ 0.04 রুপিস পার ডে। এই লাখটা পার ডে হিসেবে। ওকে, তাহলে আপনি প্লেজ করে দিলেন। এবার আসি একটি অন্য গল্পে। কিরকম? $50,000 টাকার আপনার টোটাল আছে, অর্থাৎ আপনার আছে 10,000 টাকা এবং ব্রোকারের আছে 40,000 টাকা। ধরুন এই যে স্টকটা কিনেছিলেন 10% ডাউন হয়ে গেল, অর্থাৎ 5,000 টাকা লস হয়ে গেল পরের দিন, ₹5,000। তাহলে আপনার অ্যাকাউন্টে শো করবে অ্যাভেলেবেল ব্যালেন্স, অ্যাভেলেবেল ক্যাশ -5,000। এটাকে বলে এমটিএম, অর্থাৎ মার্ক টু মার্কেট। আপনাকে এই 5,000 টাকা
যদি আপনি দিতে না পারেন, অর্থাৎ আপনাকে ইমিডিয়েটলি ওটা আপনাকে রিপ্লেনিশড বা আপনাকে অ্যাড ফান্ড হিসেবে করে দিতে হবে। রিপ্লেনিশ কেন? যদি এটা করতে না পারেন তাহলে আপনার এই ট্রেডটি ব্রোকাররা প্লেজ করেছেন তো অটোমেটিক এক্সিট করে দেবে কিছুদিনের মধ্যেই, যদি আপনি এটা ফেল করেন। তাহলে ধরুন আগের দিন কি ঘটনা ঘটলো, ধরুন কেউ এমটিএম এর থ্রু দিয়ে অনেকটা টাকা ইনভেস্ট করেছে এবং কিছুটা ঋণ নিয়েই করেছে। এবার এই যে 5,000 টাকা কথার খাতিরে ধরলাম 10% পড়েছে, এই 5,000 টাকা দিতে পারলো না, অর্থাৎ এই যে এমটিএমটা মেনটেন করতে পারলো না, অটোমেটিক ব্রোকার সেল অফ করতে শুরু করবে। সেল অফ যখনই করবে মার্কেট রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে পড়বে। আপনি অনেক সময় এখানে চেয়ে বিক্রি করেছেন, এগুলো আপনি না চেয়ে বিক্রি করবেন। দিস ইজ দ্য ডিফারেন্স। এবার আমরা দেখব খুব ইন্টারেস্টিং একটা হিউম্যান সাইকোলজির গ্রাফ, স্টক মার্কেটে কিভাবে সেটা এফেক্ট হয় সেটাই কিন্তু আমরা দেখব। একটা কনসেপ্ট আছে পাম্প অ্যান্ড ডাম্প। এর মানে কি? আপনি যেটা দেখছেন স্টক মার্কেটের গ্রাফ, সেটা বেসিক্যালি আপনাকে দেখানো হচ্ছে, এবং স্মার্ট মানি ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এই জায়গায় যখন তলানিতে থাকে স্টকের তখন ইনভেস্ট করে, এবং এখান থেকে শুরু হয় বড় গ্রাফ। আপনি ভাবছেন এই গ্রাফটা অনেকটা যাচ্ছে, তাহলে এন্ট্রি নিই। কিছু মানুষ এখানে এন্ট্রি নেয়, কিছু লোক এখানে, কিছু লোক এখানে, আবার মেজরিটি ক্ষেত্রে কি হয় এই জায়গায় এন্ট্রি নেয়। তারপরেই শুরু হয় দুঃস্বপ্নটা, অর্থাৎ এখান থেকে মার্কেট যখন এই ইনস্টিটিউশনাল ইনভেস্টার স্মার্ট মানিরা এখানে প্রফিট বুক করবে, মার্কেটটা ধপ করে আবার এই জায়গায় চলে আসবে। মার্কেটে আমাকে একজন, আমার যিনি মেন্টর ছিলেন, আমাকে একটি কথা বারবার করে বলেন এবং বলতেন, স্টক মার্কেটে আপনি যদি 3 বছর এক্সিস্ট করতে পারেন, আপনাকে মার্কেট থেকে সরানোর ক্ষমতা কারণ নেই। কিন্তু যদি আপনি 3 বছরের কম এক্সিস্ট করেন তাহলেই কিন্তু বিপদ। অর্থাৎ স্টক মার্কেটের এই যে গ্রাফ, এই যে ফলটা যারা দেখলো এবং যারা মার্কেটে আর থাকতে পারলো না ভয়ে, তারা মার্কেট থেকে চিরকালের জন্য গায়েব হলো। এবং বছরের পর বছর যারা এই টাইপের একই টাইপের জিনিস দেখে অভ্যস্ত, যাকে বলা হয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তারা স্টক মার্কেটে ঠিক সময় এন্ট্রি নিতে জানেন এবং ঠিক সময় এক্সিট নিতে জানেন। 2020 সালে করোনার পরবর্তী ইরাতে 2020-তে যখন প্রায় 7,000-এর কাছাকাছি মার্কেট ছিল, প্রায় 50% ডাউন ছিল মার্কেট, সেখান থেকে 2024-25 সালের প্রথম বা 2024 সালের লাস্টের দিক পর্যন্ত মার্কেট একটা ক্রমাগত র্যালি দিয়ে গেছে, এবং এই জিনিসটাই কিন্তু ঘটেছে। এই নতুন ইনভেস্টাররা, অর্থাৎ 4 থেকে 16 কোটি ইনভেস্টার হয়ে গেল, এই যে বাকি 12 কোটি, এরা এই জায়গাটা দেখেছে কিন্তু এই জায়গাটা দেখেনি। তো নতুন যারা, অর্থাৎ ইম্যাচিওর যারা ইনভেস্টার আছে, তারা ফলটা দেখাটা খুব জরুরি, এবং যারা একদম টপে ইনভেস্ট করলো তারা ওই জায়গায় কতদিনের জন্য ফেসে গেল তারা হয়তো নিজেরাও জানে না। ব্যাংকিং সেক্টরের কথা আমরা বলছিলাম। ব্যাংকিং সেক্টরের প্রবলেম হচ্ছে ওয়াইডেনিং ক্রেডিট টু ডিপোজিট রেশিও। ওয়াইডেনিং ক্রেডিট টু ডিপোজিট রেশিও মানে কি? মানে হলো ব্যাংকের ব্যবসা কিভাবে হয় একটু বুঝিয়ে বলি। ব্যাংকের আপনার অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট আছে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে, বা ধরুন আপনার ফিক্সড ডিপোজিট আছে। এই অ্যামাউন্টগুলো ব্যাংক ইনটেক করে, উল্টো দিকে লোন দিয়ে, লোন যে ইন্টারেস্ট যেটা ব্যাংক ইনকাম করে সেটা ব্যাংকের ইনকাম। এবার কি হলো না, বড় বড় ডিআইআইরা মিউচুয়াল ফান্ডে স্টক মার্কেটে ইনভেস্ট করে এরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে একটু বেশি এই মুহূর্তে ইন্টারেস্ট রেট দেওয়া শুরু করলো। তাতে সুবিধা অসুবিধা কি হলো? মানুষজন ব্যাংকের প্রতি ভরসা উঠতে শুরু করলো এবং ইনভেস্টমেন্টটা করতে শুরু করলো মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে, যার জন্য ব্যাংকের ডিপোজিট আসা কমে গেল,
উল্টো দিকে ব্যাংকের লোন দেওয়ার ক্যাপাবিলিটি থাকলেও ব্যাংক লোন দিতে পারছে না, কারণ ডিপোজিট প্রায় নেই। তাহলে ডিপোজিট কমে গেল, ক্রেডিট নর্মাল থাকলো, বা চাইলেও হয়তো কিছুটা বাড়াতে পারে, কিন্তু টাকাও তো থাকতে হবে। আরবিআইএর কিছু রুলস আছে, আপনি ব্যাংকের, আমরা আগেও এই বিষয়ে ভিডিও করেছি যে মানিটারি পলিসি নিয়ে ভিডিও আমরা ক্রিয়েট করার সময় এটাও বলেছি যে ব্যাংক নিজের মর্জি মতো টাকা সবাইকে ধার দিতে পারে না। ব্যাংকের এই সময় ক্রেডিট টু ডিপোজিট রেশিও বেশি হয়ে যাওয়ার জন্য মানুষজন ডিপোজিট এখানে কম করছে, মিউচুয়াল ফান্ড, ডিআইএ বা এফআই এর থ্রু দিয়ে বেশি করছে। তাহলে ব্যাংকের সেলস বলুন বা ব্যাংকের ইন্টারেস্ট বলুন বা ব্যাংকের গ্রোথ বলুন, অন্যান্য সব জিনিসের ইন্ডাস্ট্রির তুলনায় কিছুটা কমই, এবং এটাই ব্যাংকিং সেক্টরের Q3 আর্নিংয়ের কমে যাওয়ার মূল কারণ। স্টক মার্কেট এই মুহূর্তে যে অবস্থায় চলছে, টালবাহানা পরিস্থিতির মধ্যে চলছে, এখানে ঠিকভাবে সঠিক সময় এন্ট্রি নিতে হবে। আপনাকে জানতে হবে যে স্টক মার্কেট বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন, কোন জায়গায় এন্ট্রি করব, কোন জায়গায় এক্সিট করব। পড়াশুনো করুন এবং এডুকেট করুন নিজেকে, নিজের স্বার্থে, অন্যের স্বার্থে নয়। প্রতিবেদনটি আপনাদের স্বার্থেই কিন্তু আমরা তৈরি করেছি। সুতরাং ইনভেস্টমেন্ট করুন অপরের বুদ্ধিতে নয়, নিজের বুদ্ধিতে। ধন্যবাদ, নমস্কার।